আসসালামু আলাইকুম প্রিয় মানবিকিয়ানরা। আশা করি তোমরা খুব ভালো আছো, কারণ এখন আমাদের কিন্তু প্রস্তুতি একদম শেষের দিকে। এই শেষের দিকে প্রস্তুতিটাকে আরো মজবুত করার জন্য আমরা মানবিকিয়ানরা কিন্তু নিয়ে এসেছি তোমাদের জন্য এই যে বেসিক যে টপিক গুলো রয়েছে সেই টপিক গুলো কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমরা একদম হাজির হয়ে গিয়েছি। একদম প্রথম যে আমাদের কৃষি শিক্ষা বিষয় রয়েছে সেই কৃষি শিক্ষা বিষয় নিয়ে আমি সিদ্ধা চলে এসেছি তোমাদের কাছে। তো কৃষি শিক্ষা আমাদের প্রথম পত্র দ্বিতীয় পত্র। এই কৃষি শিক্ষার যে বিষয়টা রয়েছে এই বিষয়টা কিন্তু সবসময় পড়ে থাকে একদম তলায়, এটার কিন্তু প্রিপারেশন হয় না বললেই চলে। যার কারণে মানবিক কেন্দ্রের পক্ষ থেকে কিন্তু আমি স্নিগ্ধা চলে এসেছি এই কৃষি শিক্ষার বিষয়ে তোমাদের এই কোর্সের ক্লাসটা নিয়ে। ঠিক আছে, তো আজকে কিন্তু আমরা মূলত এখন থেকে আমরা শিখবো প্রতিটা অধ্যায়ের, অর্থাৎ আমাদের যে এসএসসি 25-এর কিন্তু শর্ট সিলেবাস রয়েছে সেই শর্ট সিলেবাসের মধ্যে আমাদের কোন টপিক গুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ পরীক্ষার আসার মতো টপিক গুলো নিয়ে আমরা আলোচনা করব, সাজেশন দিব, এমনকি তোমাদেরকে যে প্র্যাকটিক্যাল হ্যাকস গুলো রয়েছে সেগুলো কিন্তু শিখিয়ে দিব। তো আজকে কিন্তু সেই জার্নিটা শুরু হলো। তো দেখো, আমাদের যে কৃষি শিক্ষা বিষয় সেই কৃষি শিক্ষা বিষয়ের আমাদের প্রথম অধ্যায় দিয়ে আজকে দেখো বাংলাদেশের কৃষি। সব থেকে কিন্তু সহজ, আবার না পড়লে কিন্তু কঠিন। আমরা প্রতিটা চ্যাপ্টারের কিন্তু তোমাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করব, এবং কি চ্যাপ্টারের যে অধ্যায় ভিত্তিক তোমাদের এমসিকিউ গুলো রয়েছে, যে এমসিকিউ গুলা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো রিলেটেড এমসিকিউ গুলো কিন্তু আমরা এই যে পরের ক্লাসে আলোচনা করে দিব। তার মানে তোমরা কিন্তু বুঝতে পারছো যে একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাস কতটা রিলেটেড, তাই তো? আমার কথাটা তোমরা মিলিয়ে দেখবে যে আমি বলছি যে অধ্যায়গুলো অর্থাৎ যে টপিকগুলো ইম্পর্টেন্ট সেই টপিক থেকে কিন্তু দেখবে প্রশ্ন হচ্ছে, আবার সেই টপিক থেকে কিন্তু এমসিকিউ হচ্ছে। তাহলে আমরা কিন্তু এগুলো এখন থেকে ভালো করে অবশ্যই আয়ত্ত করার চেষ্টা করব। তাহলে দেখো, আমাদের প্রথম অধ্যায় রয়েছে বাংলাদেশের কৃষি, এগ্রিকালচার অফ বাংলাদেশ। দেখো, প্রথমে আমাদের যে বোর্ডে যে শর্ট সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুযায়ী কিন্তু আমাদের বিষয়ে দেখবে যে টপিক গুলো দেওয়া আছে। দেখো, টপিক 1 বাংলাদেশের কৃষি ক্ষেত্র, টপিক 2 রয়েছে বাংলাদেশের কৃষি তথ্য ও সেবা প্রাপ্তির উৎস। তার মানে প্রতিটা অধ্যায় টপিকের কিন্তু ভিতরে কোন টপিক গুলো রয়েছে, সাব টপিক রয়েছে, সেগুলো নিয়ে আমাদের একটু ভালো করে আগে থেকেই বুঝে নিতে হবে, তারপর কিন্তু পড়তে হবে। অর্থাৎ টপিক গুলো আগে আমাদেরকে আগে সিলেক্ট করতে হবে, তাই তো? আচ্ছা, এখন দেখো, আমাদের যে দুইটা টপিক, এই দুইটা টপিকের ভিতরে কোন টপিক গুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমাদের এখন একটু আলোচনা রয়েছে। দেখো এই যে বাংলাদেশের কৃষির ক্ষেত্র, এখানে কিন্তু বলা হয়েছে টপিক 1 এটার মধ্যে পড়ছে কৃষি ধারণা। তারপর দেখো এখানে আলোচনা করা হয়েছে, এখানে আলোচনা করেছে যে বাংলাদেশের কৃষির গুরুত্বগুলো, কোন কোন টপিক গুলো, অর্থাৎ যে টপিক গুলোর ভিতরে কোন টপিক রয়েছে অর্থাৎ সাব টপিক রয়েছে সেই টপিক গুলো তোমাকে বের করতে হবে, তারপর কিন্তু পড়তে হবে। আমরা এই জন্য মানবিকিয়ানরা তোমাদের জন্য কিন্তু এই জিনিসগুলো খুব সহজ ভাবে উপস্থাপন করেছি, যাতে তোমাদের আর পড়তে যেন কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, তো ইনশাল্লাহ আমাদের এই টপিক গুলো থেকে দেখবে যে সিকিউ এমসিকিউ অবশ্যই কমন পড়বে। এখন দেখো, আমাদের এইখানে কিন্তু যে টপিক গুলো আমি একটু বলছি, কোন টপিক গুলো আমাদের সামনে এইচএসসি 25 পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু এখন আমি বলে দিচ্ছি। দেখো, এবং কি তোমরা পরবর্তীতে মিলিয়ে দেখবে, পরবর্তীতে এই যে চ্যাপ্টার শেষে আমি তোমাদের এমসিকিউ ক্লাস নিব, সেই এমসিকিউ ক্লাসে কিন্তু তোমরা এটার কমন কিন্তু দেখতে পারবে। ঠিক আছে, এখন দেখো, আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কৃষি ধারণা। 2 নাম্বার রয়েছে আমাদের গুরুত্বপূর্ণ টপিক কৃষি ক্ষেত্র। কৃষি ক্ষেত্রের মধ্যে গুরুত্বপূর্ণ সব থেকে বেশি যেটা, সেটা হচ্ছে আমাদের মাঠ ফসল এবং উদ্যান ফসল। মাঠ ফসল উদ্যান ফসল এই দুইটা থেকে এমসিকিউ সিকিউ আসেনি এমন কোন বোর্ড এমনকি এমন কোন সাল আমি দেখিনি। তোমরাও কিন্তু মিলিয়ে দেখো, তোমরাও কিন্তু এতদিনে টেস্ট পরীক্ষা, প্রি টেস্ট, কলেজের অনেক পরীক্ষা দিয়েছো, সেখানেও দেখবে এই দুইটা টপিক কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, মাঠ ফসল উদ্যান ফসল। এরপরে কৃষি ক্ষেত্রের মধ্যে ইম্পর্টেন্ট রয়েছে পোল্ট্রি, আর আছে পোল্ট্রি খামার এমনকি সামাজিক বন। এই দুইটা বেশি ইম্পর্টেন্ট। এই সামাজিক বন, এই বনের গুরুত্ব কিন্তু আমাদের অলরেডি অনেক বেশি গুরুত্বপূর্ণ সিকিউ এর জন্য। বৈশিষ্ট্য, উদ্দেশ্য, গুরুত্ব, প্রকারভেদ, অর্থাৎ সামাজিক বনায়ন আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা টপিক 1 এর কথা বলেছে, অর্থাৎ টপিক 1 এর মধ্যে আমাদের যে টপিক গুলো সাব টাইটেল, সাব টপিক গুলো সেগুলো কোনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু বলে দিয়েছে। এখন আমাদের 2 নাম্বার রয়েছে। 2 নাম্বার টপিক কি দেখো, বলেছে বাংলাদেশের কৃষি তথ্য ও সেবা প্রাপ্তির উৎস। সেখানে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে কৃষক সভা বা উঠোন বৈঠক, এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তারপর
কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলো ধানের ক্ষেত্রে, তারপর হচ্ছে যে দেখো কৃষির ক্ষেত্রে কোনটা গুরুত্বপূর্ণ সেটা আলোচনা করেছে। এরপর কৃষি তথ্য সার্ভিস এবং কৃষি সম্প্রসারণ অফিস, সেটা নিয়েও কিন্তু আমাদের মূলত আলোচনা আছে। কিন্তু টপিক 1 থেকে কিন্তু আমাদের সৃজনশীল পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন দেখো আমরা এই যে তোমাদের সামনে টপিক গুলো উপস্থাপন করেছি, এর ভিতরে কোন টপিক গুলো রয়েছে এগুলো যদি তোমরা একটু নোট করে রাখো, পরীক্ষার আগে এই নোটটা তোমার কিন্তু খুবই কাজে লাগবে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো আমরা চলে আসি দেখো পরবর্তীতে দেখো আমরা শুরু করব আমাদের বাংলাদেশের কৃষি ক্ষেত্র। দেখো আমরা এতদিন অনেক কিছু পড়েছি, আমাদের বইটা কিন্তু পড়ে আছে, তাই না? তাহলে এখন আমাদের দরকার কোন টপিক গুলো পরীক্ষায় বেশি আসে সেগুলোকে আমরা একটু অ্যানালাইসিস করে পড়বো। কৃষি শিক্ষা ধরে ধরে মুখস্থ করার কোনো বিষয় না, এটা যে একটু বুঝে যদি তুমি 2বার রিডিং পড়ো দেখবে তোমার মাথায় কিন্তু অটোমেটিক সেটা থেকে যাচ্ছে। অর্থাৎ এখন তোমাকে পরীক্ষা আসার মতো টপিক গুলো তোমাকে ভালো করে আয়ত্ত করতে হবে, তাহলেই কিন্তু এই 3 মাসে তুমি কৃষি শিক্ষা বিষয়টাকে ভালোভাবে আয়ত্ত করতে পারবে, আর A+ তো তোমার কোনোদিনও ছুটবে না ইনশাল্লাহ। এখন দেখো কি বলেছে, বাংলাদেশের কৃষি ক্ষেত্র। দেখো আমাদের প্রথমে জানতে হবে কৃষি কি, কৃষির সম্পর্কে কৃষির ধারণাটা জানতে হবে। তাই তো কৃষির ধারণাটা মূলত বলতে পারি যে কৃষির মূলত যত কাজগুলো রয়েছে সবকিছু বিজ্ঞানসম্মত জ্ঞানকে আমি ব্যবহার করছি, সেটাই হবে আমার কৃষি। অর্থাৎ এই যে খাদ্যের উৎপাদন, তারপর হচ্ছে যে সংরক্ষণ, সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ যত কিছু রয়েছে সবকিছুর ক্ষেত্রে আমি বিজ্ঞানের ব্যবহার করব, এটাকে আমি বলবো কৃষি। এই সংজ্ঞাটাও আমি সুন্দর করে দিয়েছি, এখানেও তুমি কিন্তু চাইলে করতে পারো। এরপরে দেখো কৃষির প্রধান উপাদানগুলো কি কি, ফসল উৎপাদন, প্রাণী পালন, মৎস্য চাষ আর বনায়ন, কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের কৃষির প্রকারভেদ। দেখো কৃষির প্রকারভেদ এখানে কিন্তু 4 প্রকারের বলেছে, অর্থাৎ আমাদের পরীক্ষায় আসবে সব থেকে গুরুত্বপূর্ণ কৃষির সংজ্ঞাটা, কৃষির সংজ্ঞাটা কিন্তু আমাদের পরীক্ষায় বেশি আসে। এরপরে আচ্ছা এরপরে দেখবো আমরা কি বলেছে, টপিক 1-এর ভিতরে কিন্তু আমাদের রয়েছে বাংলাদেশের অর্থনীতিতে ও সামাজিক কৃষির গুরুত্ব অপরিসীম। আমরা মৌলিক চাহিদা আমরা অর্থাৎ কৃষির গুরুত্ব নিয়ে পড়বো। কৃষির গুরুত্ব যদি পড়তে যাও তাহলে তোমাকে অবশ্যই কিছু পয়েন্ট মাথায় রাখতে হবে। পয়েন্ট গুলো মাথায় রাখো অথবা একটা ফ্লো চার্ট করে ফেলো যে এগুলো পয়েন্ট গুলো রয়েছে। ঠিক আছে, কোন কোন ক্ষেত্রে কৃষির সব থেকে বেশি ব্যবহার হচ্ছে সেগুলো তুমি একটা পয়েন্ট করতে পারো। আর তোমাদের পয়েন্ট গুলোর জন্য বলছি মৌলিক চাহিদা পূরণ করে। কৃষি শুধু খাদ্য পুষ্টি এগুলো নয়, আমাদের বাকি যে মৌলিক চাহিদা গুলো রয়েছে সে মৌলিক চাহিদা গুলোতেও কিন্তু কৃষির গুরুত্ব রয়েছে। এখন তুমি বলতে পারো ম্যাম মৌলিক চাহিদা এখন চিকিৎসা ক্ষেত্রে কিভাবে আমাদের কৃষি গুরুত্বপূর্ণ? হ্যাঁ অবশ্যই, তোমাদের যে ঔষধি উপাদানগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের কৃষি থেকেই আসে। এখন তুমি বলবো বাসস্থানের ক্ষেত্রে কৃষি কিভাবে গুরুত্বপূর্ণ? তোমার এই বাড়ি তৈরি করতে গেলে কিন্তু কাঠ বাঁশ এগুলো কিন্তু দরকার হচ্ছে, তার মানে কৃষি তোমার এই যে মূল চাহিদা রয়েছে মৌলিক চাহিদা সবকিছুর ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখো 2 নম্বর পয়েন্ট বলেছে কৃষি শিল্প বাণিজ্য সম্প্রসারণে ভূমিকা, অর্থাৎ কৃষি তোমার শিল্প বাণিজ্যিক ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ অবদান রাখছে। অন্যদিকে আরেকটা রয়েছে কর্মসংস্থান, এই কৃষির মাধ্যমে কিন্তু তুমি তোমার কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে, বেকারত্বের হার কিন্তু কমে যাচ্ছে। এরপরে আমরা একটু দেখবো পরবর্তীতে বলেছে অর্থনৈতিক উন্নয়নে কৃষির অবদান। ঠিক আছে, অর্থনৈতিক উন্নয়নে কৃষির অবদানটা আমরা একটু দেখবো যে দেখো অর্থনৈতিক অবস্থা বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা সেটার উন্নতিতে, অর্থাৎ দেখো কৃষির মাধ্যমে কিন্তু আমাদের ফসল আমদানি রপ্তানি হচ্ছে। ঠিক আছে, আমাদের যে ফসলগুলো সেগুলো কিন্তু আমাদের দেশের সব মানুষের চাহিদা পূরণ করার পর কিন্তু অন্য দেশে আমদানি করা হবে, এর মাধ্যমে কি হচ্ছে যে উন্নতিতে কিন্তু অবদান রাখছে। পরবর্তীতে বলেছে টেকসই উন্নয়ন এবং কি পরিবেশ সংরক্ষণ। এরপর বলেছে চ্যালেঞ্জ সম্ভাবনা। মূলত মূল যে পয়েন্ট এতগুলো বলেছি এই পয়েন্ট গুলোকে তুমি একটু মাথায় রাখবে এবং কি পরবর্তী যে ব্যাখ্যাগুলো রয়েছে এগুলো একটু রিডিং করে নিবে। পয়েন্ট গুলো যদি তুমি ফ্লোচার্ট হিসেবে মনে রাখো তাহলে কিন্তু এই ফ্লোচার্টটা তোমার পরীক্ষার আগে রিভিশন দেওয়ার কাজে কিন্তু অনেকটাই হেল্প করবে। আচ্ছা এখন আমরা একটু দেখবো আচ্ছা এরপরে দেখব কৃষির উপখাত কোনগুলি।
কৃষি উপখাত, অর্থাৎ দেখো কৃষির ভিতরে কিছু খাত রয়েছে। কৃষির খাত প্রধানত চারটি, একটা হচ্ছে শস্য, প্রাণী সম্পদ, মৎস্য, আর হচ্ছে বন। এই চারটা খাত তোমাকে কিন্তু অবশ্যই জানতে হবে। অর্থাৎ কৃষির যে খাত সেটাকে কয় ভাগে ভাগ করা হয়? 4 ভাগে ভাগ করা হয়। আচ্ছা দেখো এখানে শস্যের মধ্যে পড়েছে কোনটা? ধান, গম, ভুট্টা, আলু, সরিষা, এগুলো। প্রাণী সম্পদের মধ্যে রয়েছে যেগুলো হাঁস, মুরগি, কবুতর, কোয়েল পাখি, এগুলো কিন্তু আমাদের কৃষির মধ্যে রয়েছে। এরপর রয়েছে মৎস্য, যেগুলো পুকুর, সমুদ্র, জলাশয়ের থেকে আমরা কিন্তু যেটা পাই সেটা হচ্ছে মৎস্য। এরপর বলেছে বন। বন সম্পদ হচ্ছে বাংলাদেশের কোনটা বলতো? এই যে চট্টগ্রাম, সিলেট অঞ্চলে বনাঞ্চল, তাই তো, আমাদের সুন্দরবন এরিয়া, এগুলোও কিন্তু হচ্ছে আমাদের বনের মধ্যে অন্তর্ভুক্ত। এরপর আমরা পরবর্তীতে চলে যাব যে কৃষি উপখাত পড়েছি। এখন আমরা একটু পড়বো শস্য খাত নিয়ে। অর্থাৎ দেখো এই যে প্রথম খাত, অর্থাৎ কৃষির প্রথম খাতের মধ্যে একটা আছে শস্য খাত। শস্য খাতটা কি? শস্য খাতের প্রধান হচ্ছে মাঠ ফসল। এই মাঠ ফসল আর উদ্যান ফসল আমি বারবার বলেছি পরীক্ষায় অনেক বেশি গুরুত্বপূর্ণ। পরীক্ষায় অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের মাঠ ফসলের বৈশিষ্ট্যটা জানতে হবে যে মাঠ ফসল কি হচ্ছে, একটা বিশাল জমিতে চাষাবাদ করা হয়। তারপর এগুলো হচ্ছে প্রধান খাদ্য এবং অর্থকরী ফসল হিসেবে আমাদের কি করা হয়? আখ্যায়িত করা। মাঠ ফসলে মূলত প্রধান প্রধান যে ফসলগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু চাষাবাদ করা হয়। তারপর দেখো এইগুলো মূলত মাটির গুণাগুণ অনুসারে কিন্তু আমরা মৌসুমী ফসলগুলো কিন্তু মাঠ ফসলের আন্ডারেই চাষ করা হয়। ঠিক আছে, এই মাঠ ফসলের গুরুত্ব কি? গুরুত্ব হচ্ছে প্রধান খাদ্যের উৎস কিন্তু মাঠ ফসল থেকেই আসে। অন্যদিকে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের এই মাঠ ফসল। ঠিক আছে, যেমন ধান, গম, ভুট্টা, যেটাই হোক, পাট, তুলা, ইক্ষু, এগুলো সব কিন্তু আমাদের মাঠ ফসলের অন্তর্ভুক্ত। এরপর আমরা যদি দেখি উদ্যান ফসল, এটা আরেকটা টপিক। উদ্যান ফসল যেটা হচ্ছে আমি অলরেডি বললাম যে মূল যে কথাটা, অর্থাৎ স্বল্প পরিবেশে, বসত বাড়ির আশেপাশে স্বল্প পরিসরে তুমি যে ফসলটা চাষ করবে সেটাই হবে আমাদের উদ্যান ফসল। এটা মূলত উঁচু জায়গায় তোমার মূলত চাষ করতে পারো। যেমন বাড়ির আশেপাশে আমরা কিন্তু নিম গাছ লাগাই, তাই না? তুলসী গাছ, আমরা ফুল গাছ লাগাই, বিভিন্ন শখের বসে আমরা কিন্তু করে থাকি। বাড়ির ছাদে আমরা যে ফসলটা চাষ করি এটা কিন্তু উদ্যান ফসল। আবার তুমি যদি বলো ধান চাষ, সেটা কিন্তু কি হচ্ছে, অনেক বড় স্বল্প না, বিশাল পরিসরে তোমার মাঠের মধ্যে কিন্তু এটা চাষ করা হচ্ছে, এটাকে আমরা বলবো মাঠ ফসল। আশা করি মাঠ ফসল আর উদ্যান ফসল এই দুইটা ফসলের তোমার যে পার্থক্যটা এটা কিন্তু ধরতে পেরেছো। এখন দেখো উদ্যান ফসলে কি বলেছে? ফলমূল, ফুল অন্তর্ভুক্ত থাকে, মূলত ফল, ফুল, এগুলো মূলত শখের বসে স্বল্প পরিসরে এটা কিন্তু করা হয়। তারপর বলছে এগুলোর জন্য কিন্তু অনেক বেশি যত্নের প্রয়োজন হয়। তারপর দেখো অনেক উদ্যান ফসল বা বাগানে বিশেষভাবে এগুলো কিন্তু জমিতে চাষ করা হয়। আচ্ছা, তো এগুলো দেখো মূলত হচ্ছে যে কি পুষ্টির উদ্দেশ্যেই কিন্তু মূলত এই ফসলগুলো উদ্যান ফসল চাষ করা হয়। তো মূলত পার্থক্য বুঝতে আমাদের খুব ইম্পর্টেন্ট। এরপরে আমরা যদি দেখি এরপর বলেছে আমাদের শাকসবজি। আচ্ছা, এরপর আমরা কিন্তু এখানে একটু দেখবো শাকসবজি। শাকসবজিতে তোমরা যদি দেখো, শাকসবজি আমরা কিন্তু এটা রয়েছে আমাদের ফসলের অন্তর্ভুক্ত। এরপর ঔষধি রয়েছে, তারপর রয়েছে মশলা জাতীয় ফসল। ঔষধি ফসল যেগুলো কি আমাদের চিকিৎসার কাজে যে ফসলগুলো দরকার হয়, চিকিৎসা আমাদের রোগ নিরাময় যে ফসলগুলো উৎপাদন করা হয় সেগুলোকে বলবো আমরা বলতো কি ঔষধি ফসল। ঠিক আছে, যেমন বাসক, তারপর হরিতকি, কালো মেঘ, এগুলোকে আমরা কি বলবো? তারপর তুলসী, এগুলোকে বলবো আমরা ঔষধি ফসল। তারপর রয়েছে মশলা ফসল, যে ফসলগুলো আসলে মূলত খাদ্যের স্বাদ তৈরি করার উদ্দেশ্যে চাষ করা হয়, অর্থাৎ খাদ্যের স্বাদ আনার জন্য যে ফসলগুলো আমরা উৎপাদন করি সেগুলোকে বলবো আমরা মশলা ফসল। আচ্ছা, তা এই মূলত যে ফসলগুলো রয়েছে এগুলো নিয়ে আমরা এখন কথা বলেছি, মূলত একটা বেসিক যে ধারণাটা সেটা দিয়েছি। আচ্ছা, তারপর এখন আমরা একটু দেখবো কি বলেছে বাংলাদেশের কৃষির ক্ষেত্র আরেকটা রয়েছে, সেটা কি বলতো? প্রাণী সম্পদ।
প্রাণী সম্পদের মধ্যে রয়েছে গবাদি পশু আর একটা রয়েছে পোল্ট্রি। ঠিক আছে, গবাদি পশু মূলত এখন চাষ করার মাধ্যমে অনেক মানুষ তার কর্মসংস্থানে বৃদ্ধি পাচ্ছে, দেখবে পারিবারিক যে চাহিদা সেটা পূরণ হচ্ছে, প্লাস সে কিন্তু বাণিজ্যিক উদ্দেশ্যও কিন্তু সে এইটা করতে পারছে, তার কিন্তু একটা বাড়তি ইনকাম হচ্ছে। ওকে, এখন দেখো কিভাবে হচ্ছে। গবাদি পশুর বৈশিষ্ট্য কি, এরা আকৃতিতে বড় হয়, একটা প্রাণী, এদের অনেক বেশি যত্নের দরকার হয়, খাদ্য শ্রমের ওদের উদ্দেশ্য, ঠিক আছে, শ্রম হচ্ছে এদের প্রধান উৎস। তো মূলত এইসব, তারপর গুরুত্বগুলো তোমরা একটু পয়েন্ট দেখবে, যে পুষ্টি সরবরাহ করে। গবাদি পশু থেকে আমরা গরুর থেকে কি পাবো, দুধ পাবো, সেটা কি হচ্ছে, আমাদের পুষ্টি হচ্ছে, পুষ্টি সরবরাহ হচ্ছে, অর্থনৈতিক অবদান রাখছে, শ্রম শক্তি, জ্বালানি, রপ্তানি আমরা মূলত এটা পেয়ে যাচ্ছি। পোল্ট্রি খামারের ক্ষেত্রে দেখবো যে এটা কিন্তু কম জায়গার মধ্যে লালন পালন করা যায়। মুরগি কিন্তু তুমি চাইলে, মুরগি, কবুতর, কোয়েল পাখি, এগুলো কিন্তু তুমি চাইলে খুব কম জায়গার মধ্যে করতে পারছো, ঠিক আছে। এবং কি এরা খুবই দ্রুত বর্ধনশীল এবং কি স্বল্প মেয়াদে উৎপাদন করা সম্ভব। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এরা ডিম দেয়, ওই পর্যন্ত তুমি কিন্তু চাইলে এদের উৎপাদন করতে পারবে। এরপর ডিম যখন বন্ধ হয়ে যাবে, তুমি চাইলে এগুলোকে সেল করে দিতে পারো, ঠিক আছে। তারপর দেখো কম খরচে মাংস এবং কি ডিমের উৎপাদন হচ্ছে, এটা কম খরচে হচ্ছে এবং কি কম সময় লাভবান। এমনকি দেখবে কোয়েল পাখিগুলো, তারপর ডিম, মুরগি, এরা প্রায় প্রতিদিনই হচ্ছে যে ডিম দিচ্ছে, ঠিক আছে। তো এটা একটা সব থেকে ভালো পয়েন্ট। আচ্ছা, তো এর গুরুত্বটা কি, পুষ্টিতে ওদের গুরুত্বপূর্ণ রয়েছে, অর্থনৈতিক ক্ষেত্রে তারা অবদান রাখছে, কর্মসংস্থানে, এই যে পোল্ট্রি, এই পোল্ট্রি খামারের কারণে অনেক মানুষের কিন্তু কর্মসংস্থানে কিন্তু তৈরি হচ্ছে। তারপর তারপর দেখো রপ্তানি সম্ভাবনাময় হচ্ছে। এরপরে আমরা একটু চলে যাব এরপরে দেখো, তোমাদের আসলে যতটা সহজভাবে বইয়ের যে লেখা, বইয়ের লেখা দেখলে ঘুম আসে, তো এই বইয়ের লেখাগুলোকে যতটা পেরেছি আমরা সহজভাবে কিন্তু তোমাদের সামনে এনেছি। আমাদের এই পিডিএফ অর্থাৎ আমাদের এই লেকচারটা তুমি যদি দেখো, ইনশাল্লাহ তোমার কিন্তু আর প্রথম অধ্যায় নিয়ে কোনো চিন্তা করতে হবে না, এখানে সবকিছু আলোচনা করা হচ্ছে। অর্থাৎ তোমার পরীক্ষায় সিলেবাসের জন্য যেটা গুরুত্বপূর্ণ, সেটাই কিন্তু আমরা খুব সহজেই তোমাদের সামনে নিয়ে এসেছি। ওকে, তোমার এই টপিক গুলো যদি পড়ো, তাহলে তোমার আর আসলে মাথা থেকে বের হবে না, তুমি পরীক্ষা হলে কিন্তু ভুলে যাবে না যে তোমার কি লিখতে হবে। কৃষি শিক্ষা বই দেখলে মাথা গরম হয়ে যায়, এই জিনিসটা আর হবে না, ঠিক আছে। এখন আমরা একটু দেখবো, চলো পড়ায় একটু চলে আসি। আচ্ছা দেখো, তাহলে আমরা এখন কি পড়তাম, দেখো প্রাণী সম্পদের উপখাত, এই প্রাণী সম্পদের মধ্যে রয়েছে গবাদি পশু আর একটা রয়েছে পোল্ট্রি খামারে। তোমরা একটু দেখে বুঝতেই পারছো যে দেখো এটা একটু উল্টা হয়ে গেছে, তাই না। আসলে আমাদের মানবিক যে টিম তোমাদের টপিক গুলো নিয়ে আসলে খুব কাজ করছে, তোমাদের এই কোর্সের নিয়ে খুব কাজ করছে, যার কারণে একটু আমাদের একটু টপিক গুলো এদিক সেদিক হয়ে যেতে পারে। কোনো সমস্যা নেই, আমি তো আছি তোমাদের, তাই না, ঠিক করে দেওয়ার জন্য। আমরা ঠিক করে নিব, সমস্যা কি। গবাদি পশুর যে প্রকারভেদটা রয়েছে আমরা একটু এখানে দেখবো। ওকে, গবাদি পশু দেখো কি বলেছে, যে গরু, মহিষ, ছাগল, ভেড়া, তারপর ঘোড়া, গাধা, এগুলোর থেকে আসলে কি কি হচ্ছে, তাই তো, এগুলো নিয়ে বলেছে। যে দুধ পাচ্ছি আমরা, তারপর যাতায়াত সমস্যাটা পাচ্ছি, তাদের থেকে আমরা কিন্তু চামড়াটা পাচ্ছি, যে চামড়াটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, এই ফসলের চামড়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা একটু দেখবো পোল্ট্রি খামার থেকে, ঠিক আছে, একটু ক্রস ম্যাচ করে নাও, ঠিক আছে। যে তোমাদের জন্য এত কাজ করছি না, এই কাজগুলো করতে গিয়ে দেখবে যে একটু ভুল সুল হয়ে যাচ্ছে, এগুলো তোমরা বুঝবে। ভুল বের করা কিন্তু তোমাদের দায়িত্ব, কারণ কি তোমাদের পড়লে কিন্তু এই ভুলগুলো তোমরা বের করবে। আচ্ছা দেখো কি বললো, কি বললো এখানে, পোল্ট্রি প্রাণী। আচ্ছা আমরা এখানে দেখবো পোল্ট্রি যে প্রাণীর কথা বলছে সেটা। দেখো মুরগি বলেছে, হাঁস মুরগি, কবুতর, টার্কি, কোয়েল পাখি। কোয়েল পাখি না এখন খুব বেশি চলছে, আমি নিজে দেখি যে আমার পাড়া প্রতিবেশীদের মধ্যে অনেকে দেখি কোয়েল পাখি এটা করছে। তো দেখি ওরা প্রতিদিন ডিম দেয়, এরা প্রতিদিন ডিম আসে, তো এই ডিমগুলো সেল করছে, সেল করে দেখো সে কিন্তু আমি যদি বলি আমার প্রতিবেশীর কথা, সে কিন্তু 1,000 কোয়েল পাখি লালন পালন করে, এমনকি প্রতি মাসে সে 76,000 টাকা, মানে 70 থেকে 80,000 টাকা সে কিন্তু ইনকামই করছে, ঠিক আছে। তার মায়ের জিনিসটা দেখো, 1,000 ডিম, এটা প্রতি মাসে ডিম দিচ্ছে। একটা নির্দিষ্ট বয়সে গিয়ে যদি ডিম দেওয়াটা বন্ধ হয়ে যায়, তখন কি করে, সে পাখিগুলোকে সেল করে দেয় অথবা রান্না করে খাওয়ায়, আমাদের মাঝে মধ্যে খাওয়ায় আর কি। তবে এটাই বললাম যে এখন কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ, পোল্ট্রি প্রাণী, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা মূলত একটু দেখে নিলাম, এখন আমরা একটু দেখবো কি বললো,
যে মৎস্য সম্পদ উপখাত, এখন যদি দেখি মৎস্য সম্পদের মধ্যে রয়েছে, মৎস্য সম্পদের কি বলতো, এই যে নদী খাল বিল এগুলো থেকে যে জলজ প্রাণী থাকে, সেই জলজ প্রাণীকে আমরা বলবো মৎস্য। ঠিক আছে, অর্থাৎ যেগুলো আমরা গ্রহণ করতে পারবো খাদ্য হিসেবে। আচ্ছা দেখো, এরপর আমরা দেখবো মৎস্য চাষের প্রধান পদ্ধতিগুলো রয়েছে। এই পদ্ধতিগুলোর মধ্যে একটা রয়েছে আবদ্ধ জলাশয়ে মাছ চাষ, অর্ধ আবদ্ধ প্রবাহিত জলে সমুদ্র মাছ চাষ। ঠিক আছে, এই চারটা কিন্তু প্রধান পদ্ধতি, এই পদ্ধতিগুলো দেখবো। তারপরে আমরা চলে যাব তোমাদের কিন্তু কি মাছের উপখাত, অর্থাৎ দেখো মাছের যে শ্রেণী বিন্যাস, সেই শ্রেণী বিন্যাসে আমরা একটু চলে যাব। মিঠা পানি, লোনা পানির মাছ এগুলো কিন্তু রয়েছে, উদাহরণ দেওয়া রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, দেখে নিবে। তারপর মৎস্য সম্পদের গুরুত্ব, এই যে গুরুত্ব পয়েন্টগুলো পড়বে। পুষ্টি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, অর্থনৈতিক ক্ষেত্রে রয়েছে, রপ্তানি ক্ষেত্রে রয়েছে, পরিবেশগত রয়েছে। ঠিক আছে, এরপরে যদি দেখি আমরা বনের উপখাতে, বনের মধ্যে কি কি রয়েছে, প্রাকৃতিক বন রয়েছে, কৃত্রিম বন রয়েছে, অন্যদিকে রয়েছে সামাজিক বন। আমাদের যে সামাজিক বন রয়েছে, এই সামাজিক বন অনেক বেশি গুরুত্বপূর্ণ। সামাজিক বন পরীক্ষা আসার মতো একটা টপিক। এটি জনগণকে সম্পৃক্ত করে গাছ লাগানোর একটি উদ্যোগ, যা পরিবেশ সংরক্ষণ বোঝায়। আচ্ছা দেখো, এটা হচ্ছে মূলত জনগণ সবাই যখন একত্রিত হয়ে যায়, একত্রিত হয়ে এই গাছ লাগানোর উদ্যোগটাকে তারা কি করছে, পরিচালনা করছে, তখন আমরা বলবো এটাকে সামাজিক বনায়ন। এই বৈশিষ্ট্য রাস্তার পাশে আর পতিত জমিতে গাছ লাগানো হয়, দরিদ্র ভূমিহীন জনগোষ্ঠী এতে কাজের সুযোগ পায়। এটি বন সংরক্ষণ এবং কাঠের যে চাহিদা রয়েছে সেটা পূরণে কিন্তু আমাদের এই কৃষি বনটা কিন্তু হেল্প করছে। এই সুফল নিয়ে আলোচনা করেছে, অর্থাৎ এই সুফলটা কিন্তু আমরা পরীক্ষায় প্রয়োজনীয়তা হিসেবে ব্যবহার করতে পারবো। কিভাবে বলতো, প্রয়োজনীয়তা, আমার একটু জায়গা নেই তো এই জন্য। আচ্ছা দেখো, তার মানে কি প্রয়োজনীয়তা কি, পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারপর ভূমিক্ষয়, যেটা আমরা অবশ্যই নবম দশম শ্রেণীতে কিন্তু পড়ে এসেছি যে ভূমিক্ষয় কি, ভূমিক্ষয় নিয়ে পরীক্ষা দিতে দিতে কাহিল হয়ে গিয়েছে, তাই না? তো এই ভূমিক্ষয় রোধ করবে, দরিদ্রদের কর্মসংস্থান সৃষ্টি, কাঠের যে চাহিদাটা সেইটা পূরণে হেল্প করবে, জ্বালানি কাঠের সরবরাহ বৃদ্ধি করবে। ঠিক আছে, এখন আমরা দেখব পরবর্তীতে কি রয়েছে। এরপরে দেখো বনের উপখাত নিয়ে আলোচনা করা হয়েছে। বনের এখানে রয়েছে বনের গুরুত্ব। এই যে বনের গুরুত্বগুলো, পয়েন্টগুলো মনে রাখবে। এই পয়েন্টগুলো যেগুলো একটু আগে বলেছি ওগুলোই কিন্তু রিপিট হবে। ঠিক আছে, বনের যেগুলো বলেছি পয়েন্টগুলো ভালো করে পড়ার পর এই দেখো, এগুলো কিন্তু খুব শর্টকাট ভাবে তোমাদের সামনে উপস্থাপন করেছি, যাতে তোমাদের বেসিক যে টপিকগুলো সেগুলো যেন কনসেপ্ট ক্লিয়ার হয়। আমাদের এখনো অনেকের রয়েছে যে কৃষি শিক্ষা বইতেই টাচ করেনি, এমন পাবলিকও রয়েছে। তো তারা এবং কি যারা ভালো করে পড়াশোনা করছে সবার জন্য কিন্তু এই যে কনসেপ্ট ক্লিয়ার ক্লাসটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো দেখো আমরা এরপরে আমরা কি বলবো, বলেছে সামাজিক বনায়ন। দেখো সামাজিক বনায়ন নিয়ে আলোচনা করেছে এবং কি এই যে এই বনায়নের প্রকারভেদ নিয়ে আলোচনা করা হয়েছে। কি ধরনের প্রকারভেদ, 4 টাইপের রয়েছে: গ্রামীণ সামাজিক, নগর সামাজিক, উৎপাদনমুখী সামাজিক, সংরক্ষণমূলক সামাজিক বনায়ন, এগুলো নিয়ে একটা আলোচনা করেছে। এরপর দেখো সামাজিক বনায়নের উদ্দেশ্য, মূলত কেন আমরা সামাজিক বনায়নগুলো করব। দেখো কেন, বন সম্পদ বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, ভূমিহীন দরিদ্র জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন, ভূমির সুষ্ঠু ব্যবহার, কাঠ ও জ্বালানি সরবরাহ, জীববৈচিত্র্য সংরক্ষণ। মূলত এই কারণে কিন্তু আমরা সামাজিক বনায়নের উদ্দেশ্যগুলো আমাদের দরকার। কেন সামাজিক বনায়ন প্রয়োজন, আমাদের পরীক্ষায় উদ্দেশ্য না দিয়ে এটা বলতে পারে কেন প্রয়োজন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা দেখো সামাজিক বনায়নের বৈশিষ্ট্য নিয়ে দেখো কি বলেছে। এই কিছু বৈশিষ্ট্য রয়েছে: জনগণের অংশগ্রহণ অবশ্যই থাকতে হবে, মাস্ট, আমাদের অংশগ্রহণ থাকতে হবে। পরিবেশ সংরক্ষণটা আমাদের খুব দরকার। অর্থনৈতিক উপকারিতা রয়েছে। তারপর পতিত অনাবাদি জমির ব্যবহার, অনাবাদি জমি অর্থাৎ যেগুলোতে কোনোদিন ফসল আবাদ করা হয় না,
আবাদ হয়নি এমন ফসলগুলো কিন্তু ব্যবহার হয়ে যায় যদি আমরা সামাজিক বনায়ন চলে আসে। বন সম্পদ বৃদ্ধি, দরিদ্রদের জন্য কর্মসংস্থান, তো এগুলো মূলত আমাদের হয়ে যায়। আমরা এখন টপিক 1 কিন্তু শেষ করেছি, আমাদের এখন টপিক 2। ওকে, আমরা টপিক 1 এর সাব টপিক গুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের সামনে উপস্থাপন করে কনসেপ্ট অর্থাৎ বেসিক ক্লিয়ারটা কিন্তু আমরা এখন করেছি। তোমরা কিন্তু এই পিডিএফটা পড়বে, সেই সাথে আমাদের এই লেকচারের সাথে, সেই সাথে তুমি কিন্তু এই বইয়ের সাথে মিলিয়ে মিলিয়ে পড়বে। তাহলে পরীক্ষার সময় কিন্তু তোমায় অটোমেটিক বুঝে যাবে তোমার কোন পয়েন্টগুলো আসলে তোমার এখন লিখতে ভালো হবে, কিভাবে আগে পরে লিখবে, কোন টপিকগুলো একটু সাজিয়ে লিখবে, তুমি কিন্তু নিজেই সেটা বুঝে যাবে। যার কারণে আমাদের এই বইয়ের টপিকগুলো কিন্তু অর্থাৎ এই যে কোর্সের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা একটু দেখবো টপিক 2। টপিক 2 কি চলে আসলাম আমরা, দেখো বলেছে বাংলাদেশের কৃষি তথ্য ও সেবা প্রাপ্তির উৎস। দেখো তথ্য উৎসটা আমরা প্রথমে পাবো কোথা থেকে বলতো, অভিজ্ঞ কৃষক থেকে। অভিজ্ঞ কৃষক কি, সেটা হচ্ছে তোমার এলাকায় একজন স্থানীয় কৃষক থাকবে। কি থাকবে? স্থানীয় কৃষক। সেও, তাকে আমরা নেতা হিসেবে আখ্যায়িত করতে পারি। সে মূলত কৃষি সম্পর্কিত যে সকল তথ্যগুলো রয়েছে সেগুলোকে সংগ্রহ করে আপডেট যে তথ্যগুলো রয়েছে সে সাধারণ কৃষকের মধ্যে ছড়িয়ে দিবে। একটা কৃষক সভার আয়োজন করবে, সেইখানে সাধারণ কৃষকদের মধ্যে এই তথ্যগুলো ছড়িয়ে দিবে। ওকে, তার মানে আমরা অভিজ্ঞ কৃষকের মাধ্যমে কিন্তু এই জিনিসটা করতে পারি, অর্থাৎ কৃষি সম্পর্কিত সকল তথ্যগুলো কিন্তু আমরা জানতে পারবো। এরপর রয়েছে বিদ্যালয়। বিদ্যালয়ে কৃষি শিক্ষা রয়েছে, সাবজেক্ট রয়েছে, যেটা আমাদের বিদ্যালয়ে, কলেজে, ইউনিভার্সিটি পর্যন্ত এখন কিন্তু আমাদের কৃষি শিক্ষা সাবজেক্টটা রয়েছে। তার মানে এখন তোমরা কিন্তু এই কৃষি শিক্ষার মাধ্যমে যেভাবে তোমার কৃষি সম্পর্কে জানতে পারছো, ঠিক সেইভাবেই কিন্তু সবকিছু জানতে পারবে। কৃষি ক্লাব, এই ক্লাবের মধ্যে আমরা সবকিছু কৃষি সম্পর্কিত যত ধরনের প্রাথমিক ধারণাগুলো রয়েছে সেই ধারণাগুলো নিয়ে আলোচনা করব। পরবর্তীতে রয়েছে কৃষক সভা, যেটাকে বলা হয় উঠোন বৈঠক। আমরা গ্রামের অঞ্চলে কৃষক সভা হয়, এই সভাতে মূলত অভিজ্ঞ যারা রয়েছে তারা মূলত সাধারণ কৃষকদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো শুনে তারা পরামর্শ দেয়, এবং কি তাদের পরামর্শটাকে কাজে লাগিয়ে সাধারণ কৃষকরা কিন্তু সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করে, অর্থাৎ প্রবলেম সলভিং যে কাজটা হয় সেটা মূলত আমাদের এই কৃষক সভার মধ্যে চলে আসে। তারপরে আমরা যদি একটু দেখি পরবর্তীতে বলেছে কি, পরবর্তীতে বলেছে কৃষি উচ্চ শিক্ষা। এখন দেখো কৃষি বিষয়ে যদি কেউ উচ্চ শিক্ষা নিতে চায়, আমাদের বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি তো রয়েছে, তাই না? বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে, তারপর কৃষি কলেজগুলো রয়েছে, সেখানে তুমি ডিপ্লোমা অথবা ডিগ্রি নিয়ে তুমি কিন্তু কৃষি সম্পর্কে জানতে পারবা। তারপরে আরো রয়েছে কৃষি তথ্য, আমরা জানতে পারি কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলো। কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলো যদি আমরা দেখি সেগুলো কি, যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, সেখানে মূলত আমরা ফসলের জাত, চাষাবাদ পদ্ধতি, তারপর যে প্রযুক্তি সেগুলো নিয়ে আমরা জানতে পারবো। পরবর্তীতে রয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, সেখানে উচ্চ ফলনশীল ধানের জাত, এগুলো কিন্তু আমরা দশম শ্রেণীতে পড়ে এসেছি যে উচ্চ ফলনশীল উন্নতশীল ধানের জাত নিয়ে সেখানে মূলত এগুলো পদ্ধতিগুলো আলোচনা করা হয়। বাংলাদেশের মৎস্য গবেষণা ইনস্টিটিউট, সেখানে মৎস্য চাষ সম্পর্কিত সকল সমস্যার সমাধান করা হয়। এগুলো হচ্ছে আমাদের পরবর্তী কথা। আচ্ছা, এরপরে আমরা একটু দেখবো পরবর্তীতে 6 নম্বর টপিক, অর্থাৎ 6 নম্বরে কি বলেছে। 6 নম্বরে বলেছে যে কৃষি তথ্য সার্ভিস এবং কৃষি সম্প্রসারণ অফিস। অর্থাৎ দেখো কৃষি তথ্য ব্যাপারে তুমি কৃষি যত তথ্য আছে সেগুলো কিভাবে জানতে পারবে, কোথায় সার্ভিসটা পাবে। সম্প্রসারণ অফিসটা রয়েছে, সেটা কি বলতো, কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়, প্রযুক্তির ব্যাপারে তোমাদেরকে ধারণা, তুমি একটা নতুন প্রযুক্তি, কৃষকরা অত পড়াশোনা নাও, তারা তো অতটা পড়াশোনা জানবে না, অথবা পড়াশোনা জানা মানুষ একটা প্রযুক্তি ব্যবহার করা কিন্তু ব্যবহার করার সময় তারা নাও জানতে পারে, তাহলে সেটা কি করবে বলো, সেটা অবশ্যই তারা এই যে প্রশিক্ষণটা নিবে, তাই না? এগুলো থেকে প্রশিক্ষণ নেবে, অথবা রেডিও, টেলিভিশন, পত্রিকা, অনলাইনের মাধ্যমে কিন্তু এই তথ্যগুলো আমরা জানতে পারবো। পরবর্তীতে বলেছে বেসরকারি সংস্থা এনজিওর মাধ্যমে, যার মধ্যে প্রথমে রয়েছে ব্র্যাক। ওকে, এই ব্র্যাকের মাধ্যমে, এইটার সংস্থার মাধ্যমে কিন্তু আমরা জানতে পারবো প্রশিক্ষা রয়েছে, কারিতাস রয়েছে। 8 নাম্বার যেটা আমরা সার্ভিসটা জানতে পারবো কৃষি উপকরণ সরবরাহকারী প্রতিষ্ঠান, অর্থাৎ এই যে সার, কীটনাশক, যত যন্ত্রপাতি আমরা যেগুলো থেকে ক্রয় করি তাদের কাছ থেকে কিন্তু ইনফরমেশন গুলো থাকে, ঠিক আছে, যে কোথায় কিভাবে করা যায়। তারপর দেখো 9 নাম্বার বললো কি, 9 নাম্বার বলছে যে তোমার
তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে অথবা ইন্টারনেট ব্যবহার করে কিন্তু তুমি এগুলো করতে পারো। বিভিন্ন অ্যাপস রয়েছে, সেগুলো তুমি ইনস্টল করে কৃষি সম্পর্কে ধারণা জানতে পারো। যেমন কৃষি বাতায়ন রয়েছে, হ্যালো কৃষি, কৃষি তথ্য সার্ভিস, এই অ্যাপস এর মাধ্যমে কিন্তু তুমি এই তথ্যগুলো পেয়ে যাবে। তারপর দেখো বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, সোশ্যাল মিডিয়া তো রয়েছে, আমাদের ফেসবুক তো রয়েছে, সেই সাথে গুগল রয়েছে। তুমি এগুলো থেকে কিন্তু কৃষি সম্পর্কিত যাবতীয় যে তথ্যগুলো সেগুলো নিতে পারবে। এরপর আমরা পরবর্তীতে দেখব কি রয়েছে। পরবর্তীতে অভিজ্ঞ কৃষক, দেখো এটা তো নর্মাল কথা যে অভিজ্ঞ কৃষক নিয়ে আমি অলরেডি পড়িয়েছি। আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেন অভিজ্ঞ কৃষকদের কাছ থেকে পরামর্শ নেওয়া প্রয়োজন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের খ মার্কে আসে, সৃজনশীলে খতে চলে আসে, কারণ তাদের কাছে বাস্তব অভিজ্ঞতার উপর নির্ভরশীল তথ্য রয়েছে, তাদের কাছে বাস্তব অভিজ্ঞতা, কারণ তারা কি অনেক অভিজ্ঞ সম্পন্ন ব্যক্তি, তাই তো তাদের কাছে অনেক তথ্য থাকবে। তারপর রয়েছে নতুন কৃষকদের জন্য সহজবোধ্য, প্রচলিত এবং কি স্থানীয় উপযোগী জ্ঞান, তাদের তাৎক্ষণিক সমস্যার সমাধান। অর্থাৎ তাদের কাছেই রয়েছে, অভিজ্ঞ কৃষকদের কাছে যে প্রবলেম যে সলভিংটা, এই যে ক্রিয়েটিভিটিটা রয়েছে, মানে যারা হুট করে সমস্যার সমাধান করতে পারে। সব মানুষ দেখবা সব সমস্যা মোকাবিলা করতে পারে না, এই যে অভিজ্ঞ কৃষক ওরা কিন্তু সমস্যাগুলোর মোকাবিলা করতে পারে। যার কারণে অভিজ্ঞ কৃষকদের কাছ থেকে পরামর্শ নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা যদি চলে যাই পরবর্তীতে, দেখো পরবর্তী তথ্য আমরা কি রয়েছে, অভিজ্ঞ কৃষকদের মাধ্যমে কৃষি তথ্য সেবা প্রাপ্তির উপায়। অর্থাৎ কিভাবে আমরা অভিজ্ঞ কৃষকদের কাছ থেকে এই তথ্য এবং কি সেবাগুলো আমরা নিতে পারি, কিভাবে ব্যক্তিগত পর্যায়ে পরামর্শ নিতে পারো। তুমি চাইলে ব্যক্তিগতভাবে পার্সোনালি তাকে তুমি কি করতে পারো, এগুলো করতে পারো। তারপর দেখো স্থানীয় কৃষকদের সমাবেশ, তুমি চাইলে একটা সভা করতে পারো গ্রামে, অভিজ্ঞ কৃষকদের নেতৃত্বে কৃষকদের সমাবেশ বা আলোচনার একটা সভা রাখা, ঠিক আছে। এখানে চাষের পদ্ধতি, রোগ বালাই কিভাবে প্রতিরোধ করবা, তারপর দেখো আধুনিক কৃষি প্রযুক্তিগুলো কিভাবে ব্যবহার করবে, এগুলো আলোচনা করতে পারবে। কৃষক থেকে কৃষকের জ্ঞান আদান প্রদান, এগুলো মূলত সভার মাধ্যমে করা সম্ভব। তারপরে দেখবো যে কৃষি প্রশিক্ষণ ও প্রদর্শনী খামার। দেখো প্রশিক্ষণ, এই যে অভিজ্ঞ কৃষকরা ওরা